প্রতিটা মন্দিরের আজান শুনতে পাবেন। এই যে একটা অসাম্প্রদায়িক সংস্কৃতির যে শহর, সেই জায়গাতে সে একটা উগ্রবাদী গোষ্ঠী সুপরিকল্পিত ভাবে এবং এক ধরনের প্রশাসনের যে নির্লিপ্ততার মাধ্যমে আমাদের এই মাজারটা গড়িয়ে দিয়েছে। আমরা আবারও এই মাজার ভাঙার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই। প্রিয় শহরবাসী, আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন পীর বাবা খলিলুর রহমান চিশতি, সেই হচ্ছে কামিশন মাজারের প্রতিনিধি। ওনার সভাপতিত্বে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের এই প্রতিবাদ সমাবেশের প্রথমে আমাদের মাঝে সেই গান গাবেন, সেই প্রতিবাদী সংক্ষেপ গাবেন আমাদের নাইম ভাবনগরীকে গান গাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জয় গুরু। বর্তমান দেশের যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট, তাতে বর্তমান বাংলাদেশের সংস্কৃতি খুবই হুমকির ভিতরে। তো এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য সঙ্গীতের চর্চা এবং যে কেন্দ্রস্থল সেটা হচ্ছে মাজার যদি না থাকে সঙ্গীত কিভাবে থাকবে, সংস্কৃতি কিভাবে থাকবে? তো এই প্রেক্ষাপটে আমি একটা লালন সাইজির গান করছি। এমন মানব সমাজ সৃজন হবে, এমন মানব সমাজ যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ শোনায় লোভের বুলি নেবে না কেউ কান্ধের ঝুলি, ইতোরা রাত রাফো বলি, ইতোরা রাত রাফো বলি দূরে ঠেলে নাহি দেবে, এমন মানব সমাজ। আমির ফকির হয়ে এক ঠাই যার যার পাওনা পাবে সবাই, আশরাফ বলি আর হাই ভবে কেহ নাহি রবে, এমন মানব সমাজ। ধর্ম কুলার গোত্র জাতি তবে নয়ার কেহ জিগি, কেদে বলে লালন ফকির কে মরে দেখায় দেবে, এমন মানব সমাজ। কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। জয় গুরু। প্রিয় নগরবাসী, আপনারা জানেন যে গত 5 আগস্ট স্বৈরাচার পতনের পরে এই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে মব ভায়োলেন্সের নামে এই মাজার মন্দির কিংবা ভিন্ন মতের মানুষদের যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, আমরা সেটা স্পষ্ট বিরোধিতা করি। আজকে এখানে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিনিধি আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছেন। সেই আন্দোলনের স্পিরিটটা কি ছিল? এই দেশে মাজার থাকবে, এই দেশে মন্দির থাকবে, এই দেশে গির্জা থাকবে, এই দেশে মসজিদ থাকবে, সকলেই তার নিজ নিজ ধর্ম নিজ নিজ মত প্রকাশ করবে। কিন্তু আমরা দেখছি যে এক ধরনের প্রবণতা এখানে যারা মুক্তির চর্চা করে, যারা মাজার সংস্কৃতি করে, যারা বিভিন্ন তরিকার মানুষ, সেই তরিকার মানুষদের উপরে বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমরা যদি এই সময় এগুলো বন্ধ না করতে পারি, প্রশাসন যদি কার্যকর উদ্যোগ না নিতে পারে, তাহলে আমাদের যে 24-এর আকাঙ্ক্ষা, সেই 24-এর আকাঙ্ক্ষা একটা বিনষ্ট হবে। নিশ্চয়ই 24-এর আকাঙ্ক্ষা অন্য মতের উপরে, অন্য
তরিকার উপরে সেটা জোরপূর্বক কোন ধরনের অত্যাচার নয়, নিপীড়ন নয়, মাজার মন্দির ভাঙা নয়। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সুরেশ্বরী দরবার শরীফের আহ্বায়ক হাসান শাহ সুরেশ্বরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে 2-3 দিন আগে এই ময়মনসিংহ যা শান্তি, যা সম্প্রদায়কে, এই ময়মনসিংহ যেখানে কখনো কোনো উগ্রপন্থীদের হানা ছিল না, মিলেমিশে সবাই নিজ নিজ ধর্মের চর্চা করতে পারত, নিজ নিজ মতের জায়গাটি থেকে আমরা এতদিন দেখেছি ময়মনসিংহ একটা শান্তির জায়গা। সেই ময়মনসিংহেও এই মাজার ভাঙার উপক্রম শুরু হয়েছে। যে মাজার হচ্ছে আল্লাহর ওলিগণের, যারা এই দেশে, এই জনপদে, এই অঞ্চলে, উপমহাদেশে ইসলাম নিয়ে এসেছেন। মাজার ওলি আল্লাহগণের, তারা প্রেমের মাধ্যমে ইসলামের সুবাস সারা পৃথিবীতে ছড়িয়েছেন। অথচ ইসলামের নাম করেই, ইসলামের প্রেমের, ইসলামের বাইরে যারা শক্তির ইসলামের চর্চা করছেন, তারা শক্তি দিয়ে সেই মাজার সংস্কৃতিকে বিনষ্ট করতে চাচ্ছেন। আমাদের সুফি ধর্মকে, সুফি মতবাদকে, সুফি বিশ্বাসকে, সুফিবাদকে, সুফিবাদের দর্শনকে যারা ধ্বংস করতে চাচ্ছেন, আমরা তাদেরকে বলবো, আসুন আমরা আলোচনা করি, দেখি কোথায় আমাদের ফারাক, কোথায় মতের সমস্যাটা রয়েছে। আমরা কোরআন নিয়ে বসবো, আসুন আপনারাও কোরআন নিয়ে বসুন। 1 দিন না, 10 দিন ব্যাপী সময় নিয়ে দেখি কোথায় আপনাদের দেশের উপর ভিত্তি করে আমরা ধর্ম চর্চা করি। মাজার ওলি আল্লাহগণের, এই মাজার থাকবে, আছে, থাকবে, এবং যে মাজার যদি না থাকে তাহলে সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমরা প্রেমের, ইসলামের চর্চা করি। আজকে পরিবর্তনের নাম করে, সংস্কারের নাম করে আজকে সারা বাংলাদেশের যে মাজার, দরবার, খানকা আক্রমণ হচ্ছে, সেজন্য আমরা অত্যন্ত আতঙ্কিত, শঙ্কিত। আমরা বর্তমান সময়ে রাষ্ট্রযন্ত্রের যারা সরকার ব্যবস্থা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন যার যার জায়গায় থেকে আমরা যেন সঠিকভাবে আমাদের ধর্মমতের চর্চাটুকু করতে পারি। আমাদের সেই সুযোগটুকু থেকে আপনারা বঞ্চিত করবেন না, আপনাদের কাছে অনুরোধ। এবং গ্লোবাল সুফি অর্গানাইজেশন নামে আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত। সারা বাংলাদেশ, সেই সুবাদে আমার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি। যত জায়গায় গিয়েছি, মাজারপন্থীরা আজ পর্যন্ত মাজারপন্থীরা কোনোদিন কোন ধর্মমতের উপরে আক্রমণ করেনি। 1000 বছরের ইতিহাসে এভাবে উৎসব করে বিভিন্ন মাজার, দরবার, খানকাকে আক্রমণ করার ঘটনা ইতিহাসে কখনো হয়নি। এই সাম্প্রতিক সময়ে যা হচ্ছে, এজন্য আমরা খুব চিন্তিত। মাজারপন্থীরা কখনো কাউকে আক্রমণ করে না। আমরা শক্তির ইসলাম বিশ্বাস করি না, আমরা প্রেমের ইসলাম বিশ্বাস করি। প্রেমের মাধ্যমে একে অন্যের মধ্যে আমরা ইসলামের প্রভাব, আমরা নিজেকে আত্মশুদ্ধির প্রভাবে প্রভাবিত করে আমরা আত্মদর্শনের পথে থাকি। সুতরাং সকলকে অনুরোধ করব, এই বিষয়টুকু আপনারা বিবেচনা করবেন। আমি সর্বশেষে আজকের এই ময়মনসিংহের বিক্ষুব্ধ নাগরিক সমাজকে ধন্যবাদ জানাই এমন একটি আয়োজন করার জন্য। আমার সংগঠন গ্লোবাল সুফি অর্গানাইজেশন তথা জিএসএর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর ব্যক্তিগতভাবে হাসান শাহ সুরেশ্বর ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বাউল সমিতির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম ভাইকে। বক্তব্য রাখছেন রেজাউল করিম আসলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা সবসময় একটা কথা শুনি যে মাজারে কিংবা বাউল গানে অশ্লীলতা আছে, যার কারণে তারা একটা উৎকো একটা ইস্যু তৈরি করে সেগুলি ভাঙার চেষ্টা করে। আমরা বিগত দিনে যেসব ক্ষমতাসীন দল ছিল তাদের রাজনৈতিক প্রভাবের কারণে তারা বিভিন্ন মাজার এবং বিভিন্ন বাউল গানের নামে কিছু অশ্লীল কার্যক্রম পরিচালনা করত।
আমরা বারবার চেষ্টা করেছি সেই সব অশ্লীল বাউল গান বা অশ্লীলতার ভরা যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলি বন্ধ করার জন্য, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এবং ক্ষমতায়নের কারণে সেগুলি আমরা পারি নাই। কিন্তু আমাদের উদ্যোগ ব্যাহত হয় নাই। আমরা সব সময় ময়মনসিংহ বাউল সমিতি যেসব গান বা যেসব বাউল আসরে বা যেসব গ্লুকোজ আসরে এই ধরনের আয়োজন ছিল বা এখনো আছে সেগুলো আমরা বারবার বন্ধ করতেছি এবং সেগুলো শিল্পীদেরকে বা যারা এগুলি করে তাদেরকে শুধরানোর বারবার উদ্যোগ নিতেছি। কিন্তু আমরা তো আইনের হাত বা আইনের ব্যত্যয় ঘটাই নাই। আপনারা কি আইনের হাত নিয়েছেন বা আপনারা কোন প্রশাসনের লোক বা আপনারা কোন শাসনের লোক যে এখন পর্যন্ত দেশে একটা রাষ্ট্র নির্বাচিত সরকার আসে নাই, আপনারা এমনই বিগত সরকারের মতো সেই ক্ষমতা, সেই প্রভাব, সেই প্রতিপত্তি দেখানো শুরু করে দিয়েছেন। আপনারা কোন আইনের মাধ্যমে? ইসলামিক আইনের মাধ্যমে না রাষ্ট্রের আইনের মাধ্যমে? আপনারা তো সেই রাষ্ট্র যদি পরিচালনা করতে দেওয়া হয় সেটা আপনারা 7 দিন পারবেন না রাষ্ট্র পরিচালনা করার জন্য। আপনারা যে ধরনের উচ্ছৃঙ্খলতা এবং যে ধরনের মানুষের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে একটা অপচেষ্টা চালাচ্ছেন, এতে বোঝা যায় যে আপনারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা কি করবেন। আপনারা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবেন না, আপনারা সংস্কৃতির নিরাপত্তা দিতে পারবেন না, আপনারা আবার শান্তির কথা বলেন, আপনারা সুন্দর রাষ্ট্রের কথা বলেন, আপনারা নিজেরা বলেন সব। এই একটা ঘটনা ঘটার পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি বলেন আমার ছাত্ররা ঘুমাইতে ছিল, আমার ছাত্ররা পড়তে ছিল, এই জন্য গান বাজনার জন্য ওনার খুব সমস্যা হয়েছে। যে আপনার ছাত্রদের কি শিক্ষা দিলেন আপনি? যে ওনারা গিয়ে ভাঙচুর করলো, ওনারা গিয়ে মাস্তানি করলো, গুন্ডামি করলো, মাজারের দান বাক্স ভেঙে সে টাকা ডাকাতি করে নিয়ে গেল। তা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি বেরোইতেছে? এই 6 ইঞ্চি 8 ইঞ্চি তক্তা না বক্তা এইগুলি বের করতেছেন। একটা সাধারণ কলেজ থেকে, একটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন কোন ছাত্ররা গিয়ে কোনো জায়গায় অন্যায় করে, কোন জায়গায় যখন বিশৃঙ্খলা তৈরি করে, তখন তাদেরকে দেওয়া হয় ওরা গুন্ডা, ওরা বিশৃঙ্খলা, ওরা সন্ত্রাসী। তা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা কি বের করতেছেন? আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা সুন্দর মানুষ বের করতেছেন যাদের দেখে আমরা অনুপ্রাণিত হব? আপনাদের প্রতিষ্ঠান থেকে কি আপনারা সুন্দর ইসলামিক চিন্তাবিদদেরকে বের করতেছেন যাদের দেখে মাজার বা সুফি দর্শনে যারা ভুল করে তারা শুধরাবে? আপনাদের কথা আমরা কেন শুনবো? আর যদি আমরা ভুল করেই থাকি, বাউলরা যদি ভুল করে থাকে, সুফি দর্শনের লোক যদি ভুল করে থাকে, মাজার কমিটির লোক যদি ভুল করে থাকে, আপনারা আসেন, বসেন, কথা বলি। একটা থানা ডিঙ্গায় গিয়ে আপনারা বারবার 2 বার হামলা করলেন। এই ধরনের রাজপথ আমাদের কি শিক্ষা দেয়? এই রাষ্ট্রের জন্য সেটা তো আপনারাই হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছেন। অন্য রাষ্ট্র তো এই রাষ্ট্রের জন্য এখন হুমকি স্বরূপ না। আমি বলবো আপনারা শুধরান, আপনারা আমাদের সাথে বসেন, সম্প্রীতি বজায় রেখেন। ময়মনসিংহের সম্প্রীতির যে ইতিহাস, সেই ইতিহাস ঐতিহ্য হয়তো আপনাদের ধারণা নাই, সেটা হয়তো জানেন না। আমি বলবো যে আপনারা সচেতন হন এবং আমাদের সাথে আপনারা বসেন। এই মাজারের যে ক্ষতি আপনারা করেছেন, ময়মনসিংহের সম্প্রীতির যে ক্ষতি করেছেন, সেইটা যদি আপনারা এই ক্ষতি পূরণ বা এর জন্য যদি আপনারা আফসোস না করেন, ক্ষমা প্রার্থনা না করেন, একদিন আপনাদের পাশেও কেউ দাঁড়াবে না, সেই পরিস্থিতি আবার আসবে। সেই পরিস্থিতি এত ক্ষমতাসীন সরকারের যে পরিস্থিতি হয়েছে, আপনারা মনে করেন না যে আপনাদের সেই পরিস্থিতি হবে না। আপনারা ক্ষমতায় গেলে হবে, ক্ষমতায় না থাকলে হবে, আপনারা যদি এই ধরনের আচরণ করেন। সুতরাং প্রশাসনের প্রতি আমি দাবি রাখবো যে আপনারা অতি শীঘ্রই বসে এইসব, আমি বলবো না যে ওনারা যেটা করছে এটা ভালো বা আইনগতভাবে সিদ্ধ, যদি বলতে হয় এই উচ্ছৃঙ্খল মানুষগুলির খুব দ্রুত বিচার করেন বা বিচারের আওতায় নেন। শুনছি ওসি সাহেব বলেন যে মামলা হয়েছে। আপনার আসামি তো 2 কিলো দূরে থাকে না, 5 কিলো দূরে থাকে না, 20 হাত দূরে থাকে, আপনি ধরছেন? ওসি সাহেব ওই দিন বসে বসে ওনার থানা রক্ষা করেন। 5 তারিখের পরে থানা আমরা নিরাপদ দিচ্ছি, থানার নিরাপত্তা দিচ্ছি আমরা। 5 তারিখের পর 10 তারিখ পর্যন্ত ময়মনসিংহ শহরে নিরাপত্তা দিচ্ছি আমরা। একটা হাইজাক হয় নাই, একটা ডাকাতি হয় নাই। আর আপনি আজকে থানায় বসে বসে আপনার থানা পাহারা দেন, বলেন মাজার ভাঙ্গা, আমার থানা ভাঙ্গা ফেলবো। আপনি অতি দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নেন। প্রশাসনকে বলবো অতি দ্রুত সম্ভব ব্যবস্থা নিয়ে এই মাজারের ক্ষতিপূরণ দিতে হবে এবং এই আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নয়তো পরবর্তীতে যদি আমরা মাঠে নামি, আরো বিশালভাবে মাঠে নামি, তখন কোনো কিছুই রক্ষা হবে না, তখন কোনো কিছু রক্ষা করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।
প্রিয় নগরবাসী, আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশে এই শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সংস্কৃতিজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অনেকেই অবস্থান এসেছেন প্রতিবাদ জানাতে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলকে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ হবে না, সময় হবে না। এরপর যে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সেই জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সহ সমন্বয়ক তানজিল হোসেন মনিমকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। তানজিল হোসেন মনিম। সংগ্রামী শহরবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা আজকে এখানে সুফিদের প্রতিনিধি এবং বিভিন্ন দরবারের প্রতিনিধি এবং এই ময়মনসিংহের আমরা যারা সচেতন নাগরিক বৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র আন্দোলন এবং জনগণের যে সচেতন অংশ আমরা এখানে দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে আমরা গত 8 তারিখ আমরা একটা ন্যাক্কারজনক ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা ভেবেছিলাম যে ময়মনসিংহ, আমাদের এই ময়মনসিংহ শহর একটা আবহমান কাল থেকেই ঐতিহাসিক ভাবে একটা সুন্দর সংস্কৃতির শহর, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা দেখলাম, অবাক হয়ে দেখলাম যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে গর্ব আমরা করতাম, আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির গর্বকে ধূলিসাৎ করে দিয়ে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি তাদের যে কালো হাত, সেই কালো হাত এই শহরে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে পর্যন্ত বিস্তার করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পেলাম যে কালুসার যে মাজার এবং তার যে সামা কাওয়ানি মাহফিল, এটা গত 180 বছর ধরে চলছে। এটা 179 বছর, 79তম উরস, তাহলে 200 বছর ধরে একটা মাজার আছে। বড় মসজিদেও প্রায় 100 বছর ধরে আছে। তা আমাদের প্রশ্ন হচ্ছে, 100 বছরে, 200 বছরে, 180 বছরে এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করলো, কোনো সমস্যা হলো না, কিন্তু আজকে 180 বছর পরে কি কারণে এই সহাবস্থান নষ্ট হয়, কি কারণে এই আমরা যারা ছাত্র আন্দোলন করেছি, আমরা যারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি, আমরা কোনোভাবেই চাই না কোন ধরনের অপশক্তি, কোন ধরনের জঙ্গিবাদী শক্তি এই দেশকে অস্থিতিশীল করে এই দেশকে ওই আগের মতো বোমাবাজি বা অনেক দেশের মতো বোমাবাজি বা একটা জঙ্গিবাদী, একটা আতঙ্কের একটা দেশ বানাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির গর্ব আমরা করতাম সেটা বহাল থাকুক। এবং আমরা যেটা বলতে চাই যে প্রথমত প্রশাসনের যে নীরব ভূমিকা, এই নিয়ে আমরা লজ্জিত এবং এই নিয়ে আমরা তাদেরকে ধিক্কার জানাই। এবং আমরা বলতে চাই যে এই যে সব 80 বছরে কোনো ঝামেলা হবে না, বিগত 1 দশক ধরে শেখ হাসিনা সরকারের মদত পুষ্ট হয়ে যারা এই যে কৌমিক জননী উপাধি দিল এবং তার মদত পেয়ে যারা আজকে রাজনৈতিক ভাবে, একসময় কিন্তু এই কৌমি মাদ্রাসা তারা কিন্তু পলিটিক্যালি তারা ছিল না, তো আজকে যেটা হলো তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং রাজনৈতিক স্বার্থে তারা ধর্মকে ব্যবহার করে তারা ধর্মকে কলুষিত করছে এবং এই দেশের এই অঞ্চলের যে আবহমান সংস্কৃতি সেটাকে কলুষিত করছে। আমরা বলতে চাই যে বড় মসজিদের মিম্বর থেকে এই ঘটনার প্রেক্ষিতে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং প্রয়োজনে বড় মসজিদ থেকে, বড় মসজিদের ফান্ড থেকে কালুসার মাজারের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং দোষীদের যোগ্য শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জেলাস ভৌমিকে। বক্তব্য রাখছে জেলাস ভৌমিক। উপস্থিত সুধী, আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু হয়তো বা মজারপন্থীরাই, তাদের জন্য তাদের উপর কোনো হামলা হলে বিশ্বে কোথাও প্রতিবাদ হয় না, কোনো দেশে টকশো হয় না, কেউ জানতে পারে না, কোনো খবরেও আসে না। মাজারগুলোতে নিয়ে হয়তো বা ভোট ব্যাংক কম, তাই কারো মাথা ব্যথা নেই।
কিন্তু এই উপমহাদেশে দেখা যায় যে ইসলামের যে প্রসার হয়েছে ওটা সুফি সাধকদের ভূমিকা সব থেকে বেশি ছিল। তারা যে প্রেমের বাণী নিয়ে উপমহাদেশে এসেছিল তাদেরকেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তো এখন যারা এই প্রেম ছড়ায় তাদের উপর এই হামলা কেন? এই হামলা তো আমাদের কাম্য না। এই জুলাই গণঅভ্যুত্থানে সকল পন্থী লোকেরা ছিল, মাজারপন্থী লোকেরাও ছিল। তাহলে কি আজকে এই বাংলাদেশে মাজারপন্থীদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নেই? তো আমরা এই জিনিস শান্তির নোবেল পেয়েছে, এই এত অশান্তি যেন আর দেশে না হয়, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে আইন শৃঙ্খলার বিষয়ে এমন কঠোর অবস্থান নেন যেন এই যে বড় মসজিদের কাছে পাশাপাশি অবস্থান করছে মাজার, পাশাপাশি অবস্থান করছে মন্দির, পাশাপাশি অবস্থান করছে মসজিদ। হাজার হাজার বছর ধরে আমরা এখানে দেখছি যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। তো এই নতুন বাংলাদেশ এখানে এরকম হচ্ছে। তো এগুলো আমাদের কাম্য না, এর সুষ্ঠু বিচার আমরা চাই এবং এই নতুন বাংলাদেশে যেন সবাই শান্তিতে ধর্ম পালন করতে পারে সেই পরিস্থিতি তৈরি হয়, এই আকাঙ্ক্ষায় আমি বক্তব্য শেষ করছি।